ম্যাচ ফি বাড়ল ক্রিকেটারদের, স্ট্যান্ডিং কমিটি পেল নতুন দায়িত্ব। বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজ হবে দিনের আলোতে। খাবার আর সরঞ্জামের অভাবে থমকে আছে রাঙামাটির ফুটবল। ঋতুপর্ণা রূপনাদের উত্তরসূরিরা ভুলতে বসেছেন স্বপ্ন দেখাও। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠেই হারল বার্সেলোনা। পিএসজির কাছে ধরাশায়ী ইংলিশ জায়ান্ট লিভারপুল। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বন্টন করা হলো বিসিবির অ্যাডহক কমিটির দায়িত্ব, যেখানে সবাই মিলেই সামলাবেন ক্রিকেট অপারেশনস। ওয়ার্কিং আর ফ্যাসিলিটিসের দায়িত্বে তামিম ইকবাল নিজেই। ইসরাফিল খসরু ফিন্যান্স আর ওয়েলফেয়ার এবং টেন্ডার অ্যান্ড পারচেজের চেয়ারম্যান ইব্রাহিম আহমেদ। বাড়ানো হয়েছে ডোমেস্টিক ক্রিকেটারদের বেতন। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের আহ্বানে সাড়া দিয়ে নিউজিল্যান্ড সিরিজের সবগুলো ম্যাচ দিনের আলোতে করার কথাও জানিয়েছেন সভাপতি তামিম ইকবাল। দ্রুততম সময়ের মধ্যে ডিপিএল আয়োজনের অঙ্গীকারও ছিল তার কণ্ঠে। হোম অফ ক্রিকেটে ভিন্ন প্রেক্ষাপটে টানা দ্বিতীয় দিনের মতো অ্যাডহক কমিটির সভা। এদিনও সশরীরে 7, বাকি 4 সদস্য অনলাইনে। সন্ধ্যা 6টায় কল টাইম থাকলেও সভাপতি তামিম অবশ্য এসেছেন দুপুর নাগাদই। মূল এজেন্ডা দায়িত্ব বন্টন। 24 পদের বেশ কয়েকটি এখনও রাখা হয়েছে ফাঁকা। আগের দিন স্পোক পার্সন হিসেবে তানজিল চৌধুরীর কথা বলা হলেও ব্যক্তিগত ব্যস্ততায় সে পদে থাকার অনীহা তার। এমনকি গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনস নিয়েও পরিকল্পনা ভিন্ন বর্তমান কমিটির। So Tamim Iqbal, which is me, will handle working committee and facilities. Fahim Sina will look after GD, which is game development and BPL. Rafiqul Islam Babu will be grounds. Tanzil Chaudhary will be age group. Salman Spahani will be marketing and discipline. Rasna Imam will be women's wing, medical and complaint committee. Shafil Khusru will be finance and welfare. Said Ibrahim Ahmed will be security and tender and purchase. Minajul Abidin Nanu will be tournament committee. Mirza Yasir will be logistics, and Atar Ali Khan will be umpire committee. তবে ঘরোয়া ক্রিকেট নিয়ে আসলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাড়ানো হচ্ছে ক্রিকেটারদের বেতন আর ম্যাচ ফি। ডিপিএল মাঠে গড়ানোর পরিকল্পনা দ্রুতই। T20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে। ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে। লঙ্গার ভার্সন 2 ডে, 3 ডে, 4 ডে, এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। জানুয়ারি 1 তারিখ থেকে যখনই তারা বেতন পাবে, এই হিসাবে তারা বেতন পাবে। প্লাস তাদের ম্যাচ ফিস যেটা 70,000 টাকা ছিল, তাদেরকে এটা 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে আজকের থেকে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের আহ্বানে পরিবর্তন আসছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ম্যাচ টাইম। ওয়ানডে আর টি20 ম্যাচগুলো হবে ডে লাইটে। তো আমরা যতটুকু পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। আমি এক্স্যাক্ট টাইমটা আপনাকে বলছি না, বাট একটা আইডিয়া দিতে পারি। যেরকম ওয়ান ডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30 থেকে শুরু হতে পারে। টি20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30 থেকে হতে পারে। সবার আগে ক্রিকেটারদের অগ্রাধিকার দিতে চান তামিম ইকবাল। 3 মাসের মধ্যে নির্বাচনের পাশাপাশি কমাতে চান বোর্ড আর ক্রিকেটারদের দূরত্ব। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। বিসিবির এই টেবিলের খেলা পাশে রেখে একটু ফিরতে চাই মাঠের খেলায়। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে মিরপুর অনুশীলন করছে টাইগাররা। সেখানে রয়েছেন সহকর্মী রেদওয়ান শাওন, সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে। রেদওয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। গতকাল থেকেই মোটামুটি সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে নতুন কমিটি হয়েছে, তামিম ইকবাল দায়িত্ব বুঝে নিয়েছেন, তারপরে তিনি মিটিং করেছেন এবং সব কিছুই বুঝিয়ে দিয়েছেন। আসলে এসব ছাপিয়েও কিন্তু সামনে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ, এবং সেই সিরিজ সামনে রেখে টাইগাররা অনুশীলনে ব্যস্ত। এই যে বিসিবির টেবিলের খেলা, এই খেলাটা মাঠের খেলায় আসলে কতটা প্রভাব ফেলছে?
বলছিলেন বিসিবি যে টেবিলের খেলা, সেই খেলা থেকে মনে হয় কিছুটা বেরিয়ে আসতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট, কারণ যেহেতু সেটেল ডাউন হয়ে গেছে তামিম ইকবাল কিংবা তার 11 জনের যে কমিটিটা রয়েছে সেই কমিটি যেহেতু সেটেল হয়ে গেছে, এখন একটু মাঠের খেলাটাতে ফেরা যাক। সকাল থেকে কিন্তু স্কিল ক্যাম্প চলছে, যেখানে ক্রিকেটাররা আসলে ম্যাচ সিনারিও প্র্যাকটিসটা করছে। আমরা দেখছিলাম সকালে এসেই দেখলাম আশরাফুল রয়েছেন, সেখানে ফিল সিমন্স রয়েছেন, তাদের নেতৃত্বে দুইটা দল বানানো হয়েছে এবং দুই দল কিন্তু আসলে প্র্যাকটিস করছে, ব্যাটিং করছে। সৌম্য সরকারকে দেখছিলাম আলাদাভাবে প্র্যাকটিস সেশন করছে। এরই মাঝে একটা মজার বিষয় যেটা আসলে বাংলাদেশ ক্রিকেটেই কখনো দেখা যায়নি, আমরা জানি প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের কথা, স্কুল ক্রিকেটের যেদিন উদ্বোধনটা হয় সেখানে আমরা দেখি আসলে বিসিবির পরিচালক কিংবা ওই সংযুক্ত ওই সকল ডিপার্টমেন্টের মানুষজন থাকেন, কিন্তু আজকেরটা একেবারে ব্যতিক্রম ছিল। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দুজন ক্রিকেটার আসলে ছোট যারা স্কুল ক্রিকেটটা খেলবে তাদেরকে ইন্সপায়ার করতে তারা আসলে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিল এবং সেখানে ছিলেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, একই সাথে বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটার তাওহিদ হৃদয়, তিনিও কিন্তু ছিলেন। এই যে বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে যে একটা আলাদা রকম একটা অনুভব দেখা যাচ্ছে তামিম ইকবালের দায়িত্বে আসার পর, ক্রিকেটাররা আসছেন ছোট জুনিয়র যারা ভবিষ্যতে যারা ক্রিকেটার হবেন তাদেরকে ইন্সপায়ার করার জন্য, এবং তাদের ছোটবেলার যেগুলো ছোট ছোট গল্প সেগুলো তাদেরকে শোনানো হচ্ছে, কিভাবে কেরালায় গিয়ে নাজমুল হোসেন শান্ত সেরা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল এবং এখন তিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলে। তিনি বলছিলেন আসলে যারা ক্রিকেটটা খেলছে, স্কুল ক্রিকেটটা খেলছে, তারা যদি এখন থেকেই সেই স্বপ্নটা দেখতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটেও একদিন নেতৃত্ব দেওয়া সম্ভব। অন্যদিকে তাওহিদ হৃদয় এরকম অনেক গল্প শুনিয়েছেন। অন্যদিকে আমি যদি একটু ক্রিকেটের কথা একটু যেহেতু জানতে চাইলেন, জানেন আসলে 17 তারিখ থেকেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের যে সিরিজটা, সেই সিরিজ, এবং সেই সিরিজের আগে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল কিংবা সাদা বলের যে সিরিজটা হবে লিটনের দল, তারা কিন্তু প্র্যাকটিস করছেন। একটা গ্রুপ আসলে প্র্যাকটিস করছে প্রধান মাঠে, তারা ফিল্ডিং প্র্যাকটিসটা করছেন, রানিং সেশনটা করছেন। আরেকটা গ্রুপ প্র্যাকটিস করছেন স্কিল নিয়ে, তারা ব্যাটিংটা নিয়ে কাজ করছেন। আশরাফুল, আপনি জানেন মোহাম্মদ আশরাফুল, তিনি স্পেশালাইজড ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। অন্যদিকে এই তামিম ইকবালে আসার ঠিক আগ মুহূর্তে বুলবুল আমিনুল ইসলাম বুলবুল, যিনি সদ্য সাবেক সভাপতি, তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিনিং স্পেশালাইজড কোচ হিসেবে মোহাম্মদ রফিককে অ্যাড করা হয়েছে। মোহাম্মদ রফিককেও আমরা মাঠে দেখতে পেয়েছি, তিনিও প্লেয়ারদের সাথে কথা বলছেন, তিনিও প্লেয়ারদের নিয়ে আলাদাভাবে কাজ করছেন। বাংলাদেশে আমরা দেশি কোচদের কথা বলি, যাদের অবদানটা রাখার কথা সেটা আমরা এতদিন না দেখলেও আমরা আমিনুল ইসলাম বুলবুলকেও বলতে পারি এবং তামিম ইকবালকেও বলতে পারি। এরা যখন আসলে দেশকে নেতৃত্ব দিয়েছেন একসময়, দেশের ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছে একসময়, তারা আসলে ক্রিকেটটা কেমন হওয়া উচিত এটা সব থেকে ভালো জানেন, সব থেকে ভালো বুঝেন। এবং তারা কিন্তু আপনার কাছ থেকে আমি আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে সামনেই যেহেতু আপনি বলছিলেন 17 তারিখে নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে, সময়টা খুবই সংক্ষিপ্ত সামনে এবং এরই মধ্যে দলও দেওয়া হবে। আমি এর আগেও কোশ্চেনটা আমাদের আরেক সহকর্মী মাহবুব রিমনকেও করেছিলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু নতুন একটা ম্যানেজমেন্ট এসেছে, এবারে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে কি নতুন কোনো চমক দেখা যাবে? তাই পার্সোনালি আমি মনে করি আসলে চমক দেখা যাবে না। আমরা যদি আপনি যেটা বলছিলেন আসলে অস্থিরতাটা, এটা কিন্তু মাঠের ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ছিল না, চেয়ারের খেলায় সংশ্লিষ্ট ছিল। চেয়ারের খেলার কথা বলি, সেখানে আসলে একটা রাজনৈতিক কিংবা স্পোর্টস পলিটিক্স যেটাকে বলে সেটা চলছিল, কিন্তু মাঠের ক্রিকেটটা কিন্তু আমরা দেখতেছি একটা পরিকল্পনার মধ্যেই চলছে। আমরা জানি 37 জনের ক্রিকেটারের একটা গ্রুপ নিয়ে আসলে প্র্যাকটিসটা করা হচ্ছে, সেখানে সাদা বলের আলাদা প্র্যাকটিস, লাল বলের আলাদা প্র্যাকটিস। তবে মেহেদী হাসান মিরাজের একটা কথা বলতে পারি, তিনি কিন্তু কিছুদিন আগে একটা গণমাধ্যমে বলেছেন তিনি ওয়ানডে দলে মুশফিকুর রহিমকে চান, অর্থাৎ এখনও কিন্তু ওই যে লোয়ার মিডল অর্ডারের যে পজিশনটা, সেই জায়গায় একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যানের খোঁজে কিন্তু বাংলাদেশ, যেখানে আমরা দেখেছি আফিফ হোসেন ধ্রুবকে খেলানো হয়েছিল, কিন্তু আফিফ হোসেন ধ্রুবকে ছাপিয়ে এবার মুশফিকুর রহিম আসলে সেই সুযোগটা লুফে নেয় কিনা, এটাও কিন্তু একটা প্রশ্নের দাঁড় করিয়েছে ওই গণমাধ্যমে। মেহেদী হাসান মিরাজ ওয়ানডে অধিনায়ক, তার সেই উক্তির পর কিংবা তার সেই আসলে স্টেটমেন্টটার পর এখন দেখা যাক এই চমক আসলে হয়তো বা মুশফিকুর রহিমের ওয়ানডেতে আবার ইনক্লুশনটাই হইতে পারে চমক, না হলে আসলে খুব আহামরি কোনো চমক আসবে বলে মনে হয় না। যে প্ল্যানে রয়েছিল বাংলাদেশ ক্রিকেট, সেই প্ল্যানে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আরও খবর জানাতে পারবো। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রেদওয়ান শাওন, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের অনুশীলনের খবর, জানাচ্ছিলেন দল কেমন হতে পারে। এবারে একটু ক্রিকেট থেকে ফিরতে চাই ফুটবলের দিকে, যাব রাঙামাটিতে। রাঙামাটির পাহাড়ি জনপদ থেকে উঠে এসেছে বাংলাদেশের নারী ফুটবলের বেশ কিছু পরিচিত মুখ। ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমাদের পথ ধরে এখন নতুন স্বপ্ন দেখছে আরেকটি প্রজন্ম। তবে প্রতিভা থাকলেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা, খেলার মাঠের বেহাল অবস্থা, সরঞ্জামের সংকট আর পুষ্টিকর খাবারের অভাবে থমকে যেতে পারে তাদের স্বপ্ন। রাঙামাটির নারী ফুটবলারদের লড়াইয়ের গল্প তুলে ধরেছেন মিশু মল্লিক, তার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
রাঙামাটির কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়, এই মাঠ থেকেই উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা কিংবা মনিকা চাকমাদের মতো দেশসেরা ফুটবলাররা। তাদের উত্তরসূরি হয়ে এখন এই মাঠেই স্বপ্ন বুনছে আরও প্রায় ৩০ জন কিশোরী। তারা প্রতিদিন এখানে অনুশীলন করে, লক্ষ্য একটাই, একদিন জাতীয় দলের জার্সি গায়ে তুলে দেশের জন্য গর্ব বয়ে আনবেন। তবে সেই স্বপ্নের পথে এখন বড় বাধা, নুন আনতে পান্তা ফুরানো বাস্তবতা। সাফল্যের কারিগর এই বিদ্যাপীঠের বর্তমান দশা অত্যন্ত নাজুক। ছাত্রীদের থাকার জন্য একমাত্র হোস্টেলটিও জরাজীর্ণ। বর্ষায় মাঠ ডুবে গেলে থমকে যায় অনুশীলন। সীমাবদ্ধতা কেবল মাঠের ভৌগোলিক অবস্থানেই নয়, বরং হাড়ভাঙা খাটুনির পর এই কিশোরীদের যে শারীরিক পুনর্গঠন প্রয়োজন, সেখানেও রয়েছে বিশাল ঘাটতি। খেলোয়াড়দের জন্য পুষ্টিকর খাবারের জোগান নেই এখানে। জেলা প্রশাসন থেকে পাওয়া চাল সহায়তায় চলে দিনাতিপাত। মাঝে মধ্যে শৌখিন ক্রীড়ানুরাগীদের স্পন্সরে ফুটবল মিললেও আধুনিক ক্রীড়া সরঞ্জাম বা উন্নত মানের বুট এখনও তাদের কাছে বিলাসিতা। স্বাস্থ্যকর খাবার আমাদের তো এগুলো না, যেমন বুট জার্সি ওইগুলো আমাদের নাই, সবার বুট থাকে না, মানে বুটগুলো ছিঁড়ে যায়, ওই শুনেছি মাঠে খেলতে তো অনেক সমস্যা হয় আর কি। তারপরে হচ্ছে আমাদের কোন মার্কার এগুলা নাই। এখন যেমন তেমন প্র্যাকটিস করি, কিন্তু বর্ষার সময় হচ্ছে আমাদের কষ্ট হয়, মাঠে পানি জমে যায়। আমাদের ভালো খেলার জন্য আমাদের ভালো উপকরণ প্রয়োজন, যেহেতু এগুলা না, এগুলা থাকলে আমরা আরো ভালো অনুশীলন করতে। আধুনিক জিম বা ফিটনেস সরঞ্জামের অভাব আর ভাঙাচোরা বুট নিয়েই লড়াই করা এই ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত খোদ তাদের কারিগরও। পুষ্টিগত উচ্চ জাতীয় কোনো খাবার দিতে পারি না, যেহেতু এখানে কোনো ফান্ড নাই। ওরা নিজেরাই রান্না বান্না করে খায়, নিজেরা বাজার করে খায়। ফুটবল খেলার জন্য বিশেষ করে পর্যাপ্ত পরিমাণ আমাদের দরকার বুটগুলা। স্কুল কর্তৃপক্ষ সাধ্যমতো চেষ্টা করলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। প্রধান শিক্ষিকার কণ্ঠেও ঝরল আক্ষেপ। প্রশাসনের কাছ থেকে যদি আমরা সাপোর্টিং পাই, আমরা ডিএস এর কাছ থেকে যদি সাপোর্টিং পাই, আমরা মেয়ে দিতে পারবো বলে, এরকম ঋতুপর্ণা আরো তৈরি হবে বলে আমি এটা আশাবাদ ব্যক্ত করছি। তবে জেলা প্রশাসনকে সবসময় পাশে পাওয়ার আশার বাণী শোনালেন জেলা ক্রীড়া সংস্থার সর্বোচ্চ এই কর্মকর্তা। রাঙামাটি পার্বত্য অঞ্চলে যেমন খেলোয়াড় বা ক্রীড়াবিদদের আমি বলবো যে সূতিকাগার, তারা খেলতে পছন্দ করে এবং ক্রীড়াঙ্গনে তাদের অনেক সুনাম আছে। একই সাথে শিক্ষাক্ষেত্রেও তারা এগিয়ে যাবে এবং তারা সবসময় জেলা প্রশাসনকে পাশে পাবে। সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় লাল গালিচা বেছানো হলেও যে আঁতুর ঘর থেকে তারা উঠে আসছেন, সেই ঘাগড়া উচ্চ বিদ্যালয় রয়ে গেছে তিমিরেই। অবহেলা আর অপুষ্টির দেয়াল ডিঙিয়ে এই কিশোরীরা কি পারবে আগামীর লাল সবুজের পতাকা বিশ্বমঞ্চে ওড়াতে? তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। এ বিষয়ে আরও কথা বলতে এবার যেতে চাই রাঙামাটিতে। সেখানে রয়েছেন রাঙামাটি জেলা আম্পায়ার্স কমিটির সাবেক সভাপতি হাসান উদ্দিন। হাসান উদ্দিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাই স্টার প্লেতে। আপনি দীর্ঘদিন থেকেই রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং দেখেছেন সেখানে আপনার চোখের সামনে ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা, মনিকা চাকমা, তারা দেশের ফুটবলে বড় অবদান রেখেছেন। তাদের হাত ধরে বাংলাদেশ বারংবার সাফল্য পেয়েছে। তারা যেখান থেকে উঠে আসতেন, আসলে সেই মাঠে তাদের হয়ে যারা স্বপ্ন দেখছে, তাদের মতো করে বড় হওয়ার যারা স্বপ্ন দেখছে, তাদের এই দৈন্যতা, এই বিষয়গুলো কি আপনারা কখনো আলোচনা করেছেন? কিংবা তাদের পক্ষে জেলা ক্রীড়া সংস্থা কিংবা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সঙ্গে কথা বলে আপনারা কতটুকু জানতে পেরেছেন বা তাদের মনোভাবটা কেমন দেখেছেন? এই সমস্যাগুলো আদৌ কি সমাধান করা সম্ভব? যদি বলি, আমাদের রাঙামাটি ফুটবলে যে ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমারা হচ্ছে একটা উজ্জ্বল নক্ষত্র। তারা যে অবস্থা থেকে উঠে এসেছে বা তাদের যে দূরতা বা তাদের যে দারিদ্রতা, সেটা জয়টি আসলে বিস্ময়কর হলেও আমাদের জেলা ক্রীড়া সংস্থা কিংবা উপজেলা ক্রীড়া সংস্থা তারা যেভাবে কাজ করেন বা তারা যেভাবে এই কাজগুলিতে তাদের ভূমিকা রাখেন, আমি যেটা বলবো সোজা কথায়, তাদের সম্পৃক্ততা, তাদের চেষ্টা বা তাদের পরিশ্রম, এখানে কিছুটা সীমাবদ্ধতা আছে। এবং এই সীমাবদ্ধতার কারণেই কিন্তু আরো একটা ঋতুপর্ণা বা আরো একটা রূপনা চাকমা যে সহজে গড়ে উঠবে না, এই পরিবেশটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের এখানে যখন কোনো ফুটবল টুর্নামেন্ট হয় কিংবা কোনো ফুটবলের আসর হয়, আমরা সব সময় বলি যে এই পার্বত্য অঞ্চলের ক্রীড়াকে নারীরা, বিশেষ করে ঋতুপর্ণা, রূপনারা যেভাবে এগিয়ে নিয়েছে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের জাতীয় পতাকাকে সমুন্নত করেছে, তাদেরকে যদি আমরা পৃষ্ঠপোষকতা না করি, তাদেরকে যদি আমরা একটা ভালো সুযোগ সুবিধা দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই পাইপলাইনটা সমৃদ্ধ হবে না। এবং এই পাইপলাইন সমৃদ্ধ করার জন্য আমি জানি অনেক একাডেমি তারা ব্যক্তিগতভাবে চেষ্টা করছে, তাদের কোনো পৃষ্ঠপোষকতা নেই, স্পন্সর নেই, তারা
ঠিকভাবে কোনো কিছু পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে তারা কিন্তু একটা জায়গায় আটকে যাচ্ছে এবং তারা খুব সহজে কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারছে না। আমি যতটুকু জানি যে আমাদের রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থা তারা শুধুমাত্র যখন এই খেলোয়াড়রা কোনো একটি আন্তর্জাতিক সাফল্য পায় বা জাতীয় সাফল্য পায় তাদেরকে একটা সংবর্ধনা দেওয়া হয় বা তাদেরকে এনে অনেকগুলো কথা শোনানো হয়, কিন্তু সেটার বাস্তবায়ন আমরা দেখতে পাই না এবং মাঠে সেই ধরনের কোনো চেষ্টা আমরা দেখতে পাই না, যেটা সত্যি দুঃখজনক। আমি বিভিন্ন বয়সভিত্তিক খেলায় আমাদের এই পার্বত্য অঞ্চলের যে নারী ফুটবলাররা অংশগ্রহণ করে এবং তারা যেভাবে তাদের অবস্থানটা নিয়েছে, যদি এইভাবে পৃষ্ঠপোষকতা বাড়ানো যায়, বিনিয়োগ বাড়ানো যায়, কিংবা এখানে প্রত্যেকটা উপজেলায় কমপক্ষে 2টি স্টেডিয়াম বা একটা স্টেডিয়ামের মধ্যে খেলার সুবিধা বা একাডেমিক খেলার সুবিধা এগুলো যদি বৃদ্ধি করা যায়, তাহলে আশা করা যায় ভবিষ্যতে এই পার্বত্য অঞ্চল থেকে অনেক ফুটবলার উঠে আসবে। আপনি তো দীর্ঘদিন থেকে আপনি ক্রিকেটের সঙ্গে জড়িত আছেন, মূলত আপনি ক্রিকেট নিয়েও কাজ করেছেন অনেক দিন। আপনি ক্রিকেটের সঙ্গে ক্রিকেটের যে সুযোগ সুবিধা রাঙ্গামাটিতে আছে তার তুলনায় আসলে ফুটবলটা তুলনামূলকভাবে কতটুকু পিছিয়ে আছে কি মনে হয় আপনার? ক্রিকেট এখানে যদিও আমি যে কথাটা বলবো যে এখানে মৌসুম ভিত্তিক না হলে এখানে ক্রিকেট খেলা চালানো যায় না। অর্থাৎ আমরা যদি শীত মৌসুমটা ক্রিকেট খেলা মাঠে নামাতে পারি তাহলে এখানে ক্রিকেট খেলাটা ভালোভাবে হয়। আর ক্রিকেটের কথা যদি বলি, আমাদের ক্রীড়া সংস্থা, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন ধরনের ঝামেলার কারণে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টগুলো বা ক্রিকেট টুর্নামেন্টগুলো নিয়মিত হয় না, যার ফলে খেলোয়াড়রা সঠিকভাবে পৃষ্ঠপোষকতা পায় না বা এখান থেকে যে তারা একটা উপরের পর্যায়ে যাবে, উপরের লেভেলে যাবে, সেই সুযোগটা খুব বেশি সম্প্রসারিত হচ্ছে না বা প্রসারিত হচ্ছে না। এখানে আমি সংগঠকদের দোষ দেব না, আমি এখানে একটা কথা বলবো যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে ক্রিকেট এমনিও আমরা জানি যে বিসিবি একটা প্রোগ্রাম নিয়েছিল যে পার্বত্য অঞ্চল থেকে ক্রিকেটারদেরকে তুলে আনবে, কারণ তাদের হাতে অনেক জোর আছে, তাদের দেহে অনেক জোর আছে। অর্থাৎ যে শক্তিটাকে যদি আমরা কৌশলে বা প্রশিক্ষণের মাধ্যমে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে দেশের ক্রিকেটে হয়তো ভালো একটা পাইপলাইন এই পার্বত্য অঞ্চল থেকে পাওয়া যাবে। কিন্তু সেই প্রচেষ্টাটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ আছে, কাজে আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। যদি কাজে বাস্তবায়ন করা হয়, যদি আমরা কোনো প্রোগ্রাম নিতে পারি, বড় কোনো স্টেডিয়াম ইয়ার মাধ্যমে অর্থাৎ সংস্কারের মাধ্যমে সবসময় ক্রিকেটটা যদি মাঠে রাখতে পারি, প্রতিনিয়ত টুর্নামেন্টগুলো যদি করতে পারি, তাহলে এখান থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে, এটা নিশ্চিত। ছোট্ট করে জানতে চাই আপনার কাছে, আপনি তো ক্রীড়া সংগঠক হিসাবে সেখানে রয়েছেন, আম্পায়ার্স কমিটিতেও রয়েছেন, নারীদের ফুটবলের উন্নয়নে আসলে জেলা ক্রীড়া সংস্থা কিংবা ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা জেলা ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে, তাদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি এবং আপনার পক্ষ থেকে আপনি তাদেরকে কতটুকু প্রভাবিত করতে পারেন বলে মনে হয় এই নারীদের পাশে দাঁড়ানোর জন্য? অল্প কিছুদিন আগেও জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে। সেই টুর্নামেন্টে ডিসি মহোদয়, আমাদের যিনি আছেন জনাব নাজমা আশরাফি, উনি ছেলেদের টুর্নামেন্টের পরে আগামী 18 তারিখ থেকে মেয়েদের একটা টুর্নামেন্ট করবেন এই ধরনের ঘোষণা দিয়েছেন। আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং ওই জায়গায় আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আমরা ওনাকে বুঝিয়েছি যে নারীদের জন্য যদি এখানে কোনো লিগ বা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা না হয়, তাহলে এখান থেকে যে প্রত্যাশা করছে দেশ, যে পার্বত্য অঞ্চলের নারীরা ফুটবলে উঠে আসবে, আরো বেশি করে পাইপলাইন সমৃদ্ধ হবে, সেটা করার জন্য এখানে নিয়মিত টুর্নামেন্ট করা উচিত, ওদেরকে পৃষ্ঠপোষকতা করা উচিত, ওদেরকে স্পন্সর করা উচিত, ওদের আর্থিক সুবিধাগুলো যাতে নিশ্চিত হয় সেগুলো দেখা উচিত। এগুলো আমরা বিভিন্ন ফোরামে বলতে পারছি এবং আমার মনে হচ্ছে যে আগামী 18 তারিখ যে একটা টুর্নামেন্ট হচ্ছে, এইটা আমাদের এই কথারই একটা ফসল। হাসানুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই রাঙামাটির ক্রীড়াঙ্গন আপনার মাধ্যমে উপকৃত হবে এবং আপনারা ক্রিকেটের পাশাপাশি নারী ফুটবলার যারা রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা আমাদেরও থাকবে। রাঙ্গামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হাসানুদ্দিন, তিনি জানাচ্ছিলেন রাঙ্গামাটি ক্রীড়াঙ্গনের সবশেষ পরিস্থিতি এবং সেখানকার নারী ফুটবলারদের দৈন্যতা, তার পাশে তারাও দাঁড়াতে চান। এবারে চ্যাম্পিয়ন্স লিগের খবর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ফুটবল শিখিয়েছে মাদ্রিদের ক্লাব আতলেতিকো। 10 জনের কাতালানদের ক্যাম্প নিউতে 2-0 ব্যবধানে হারিয়েছে রোজি ব্ল্যাঙ্কোরা। আরেক ম্যাচে হারের বৃত্তেই বন্দী ইংলিশ ক্লাব লিভারপুল পার্ক দ্য প্রিন্সেসে প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে একই ব্যবধানে হেরেছে অলরেডরা। ম্যাচের 40 মিনিটে প্রায় নিশ্চিত গোল করতে যাওয়া জুলিয়ানো সিমিওনেকে ফাউল করেন পাউ কুবার্সি। রেফারি প্রথমে হলুদ কার্ড দিলেও ভিআর চেকে লাল কার্ড দেখান স্প্যানিশ ডিফেন্ডারকে। 10 জনের দলে পরিণত হয় বার্সা। সেই ফাউল থেকে পাওয়া ফ্রি কিক নেন হুলিয়ান আলভারেজ। জাদুকরি শটে বল জালে ঠেউ তোলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। 10 জনের দল নিয়েই দ্বিতীয়ার্ধে ঝড় তোলে বার্সেলোনা, তবে গোল করতে পারেনি তারা। উল্টো হজম করে আরও একটি গোল। 70 মিনিটে ব্যবধান 2-0 করেন আলেকজান্ডার সরলত। রাফিনিয়ার ইনজুরি ভোগাচ্ছে বার্সেলোনাকে। লামিনে ইয়ামাল নিজের কারিশমা দেখালেও মিলছে না ফিনিশিং। তার উপর রেড কার্ড, কাটা খায় নুনের ছিটা।
বার্সেলোনার জন্য সেমিফাইনালে যাওয়ার পথটা হয়ে গেল কঠিন। দ্বিতীয় লেগ হবে মেট্রোপলিটনোয়। সেই ম্যাচ 2 গোল পরিশোধ করে জিততে হবে হান্সি ফ্লিকের দলকে। এর আগেও 2বার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি, দুবারই বিদায় নিয়েছিল বার্সা। এবারও দেখা দিয়েছে একই সম্ভাবনা। নিজেদের মাঠে লিভারপুলকে বিধ্বস্ত করেছে পিএসজি। প্রথমার্ধে দেজিরে দুয়ের দুর্দান্ত ফিনিশিংয়ে লিড পায় প্যারিসিয়ানরা। দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করেন কাভিসা গাভারস্কেলিয়া। খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া লিভারপুলকে সেমিফাইনাল খেলতে হলে জিততে হবে নিজেদের মাঠে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লাস সঙ্গেই থাকুন।